তো আজকে আমরা ফটোসিনথেসিসের পুরো ডিটেলস ডিসকাস করব এখানে। আহ, এই ফটোসিনথেসিসের লেকচারটি মূলত সেকেন্ড এসএলএসটির যে পরীক্ষাটা হতে চলেছে এসএসসির, তার 9, 10 এবং 11, 12 এই দুটোকেই কভার করবে। তো আমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে দেখার চেষ্টা করব। আমরা ক্লাস নেওয়ার পর এই ক্লাসের যে ক্লাস নোটস, ওটা কিন্তু পিডিএফ আকারে সবাইকে প্রোভাইড করব। তো তার জন্য আলাদাভাবে আমরা নোট করব না, কারণ আমরা পিডিএফ পেয়ে যাব। ওকে, তো এখানে আজকের আমাদের এই প্রথম ক্লাসে আমরা যে ফটোসিনথেসিস নিয়ে ডিসকাস করব। আমরা কম বেশি সবাই জানি যে ফটোসিনথেসিস একটা বায়োকেমিক্যাল রিয়াকশন, যেটা যারা প্লান্ট অর্থাৎ যারা অটোট্রপি ওরা করে থাকে, কারণ তাদের মধ্যে একটা পিগমেন্ট থাকে, সেই পিগমেন্টের নাম ক্লোরোফিল। তো আমরা প্রথমে ফটোসিনথেসিসের ফটোসিনথেসিসের কেমিক্যাল রিয়াকশন দিয়ে শুরু করতে চাই। ওকে, সবাই আমরা জানি, যদিও ফটোসিনথেসিসের কেমিক্যাল রিয়াকশন দিয়ে কোশ্চেন খুব একটা হয় না, তাও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি এখানে একটা ফটোসিনথেসিসের কেমিক্যাল রিয়াকশন দিয়েও কোশ্চেন দিয়ে দেয়। তো এখানে আমরা জানি কম বেশি সবাই যে 6CO2 প্লাস 12H2O। তো এখানে যেটা লাগে ক্লোরোফিল, ওকে, ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল, আর লাইট অবশ্যই লাগবে। লাইটের আমরা জানি ফোটন কণা। তো এটার সঙ্গে কম্বাইনলি কিছু এনজাইম তো লাগবেই, তাই না? এনজাইম লাগবে, তো সেখান থেকে তৈরি হয় C6H12O6 প্লাস 6 আমরা বলতে পারি O2 প্লাস 6H2। ওকে, তাহলে দেখো এটা, এই যে রিয়াকশনটা আমরা বললাম কেমিক্যাল রিয়াকশন, এই রিয়াকশনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। অনেক জায়গায় দেখা গেল যে 6CO2 প্লাস 6H2 দিয়ে দিল। হ্যাঁ, তো এটাও কিন্তু ঠিক, মানে 6CO2 প্লাস 6H2O এটাও দিয়ে দিল। তাহলে এটা দিয়ে দিলে কিন্তু এটাও কি হবে না, এখান থেকে C6H12O6 তৈরি হয়ে গেল। তো এখানে আমরা 6O2, তাহলে এইভাবেও দিতে পারে। আমরা দেখে নেব যে এর যে প্রত্যেকটা ব্যালেন্সিং, সেই ব্যালেন্সটা ঠিক রয়েছে কিনা সেটা আমরা দেখে নেব। ওকে, তো এখানে আমরা জানি এখানে বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হচ্ছে কি কি, বা প্রোডাক্ট হিসাবে এখানে গ্লুকোজ তৈরি হচ্ছে, তার পাশাপাশি এখানে অক্সিজেন তৈরি হলো, এখানে ওয়াটার, তার পাশাপাশি এখানে র মেটেরিয়াল লাগছে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো তো আমরা এবারে কিছুটা ডিটেলসের নিয়ে আলোচনা করব, কারণ আমরা প্রথমে বলেছি এখানে 9, 10 এবং 11, 12 কম্বাইনলি আমরা ফটোসিনথেসিস যেটা রয়েছে প্ল্যান্ট ফিজিওলজিতে ডিসকাস করব। তো তার জন্য এখানে একটু নোট করে নাও তোমরা যে নর্মালি যে ফ্লাওয়ারিং প্ল্যান্ট রয়েছে তারা কত ওয়েভলেন্থের লাইটের মধ্যে ফটোসিনথেসিসটাকে করে থাকে। তো এটা 400 থেকে ধরে নাও 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের যে লাইট রয়েছে, ওয়েভ লেন্থ, এই লাইটের মধ্যে যারা ফ্লাওয়ারিং প্ল্যান্ট এরা কিন্তু ফটোসিনথেসিস করে থাকে। ঠিক একইভাবে কিছু যারা রয়েছে গ্রিন এলগি যারা রয়েছে, তারা আমরা দেখেছি 300 থেকে এদের রেঞ্জ কিন্তু 700 ন্যানোমিটারের জন্য এরা কারা করে থাকে না, যারা এলগি রয়েছে। ওকে, এলগি, সাইনোফাইসি, ক্লোরোফাইসি, রোডোফাইসি, ফিওফাইসি যারা রয়েছে, এদের ক্ষেত্রে আমরা কিন্তু এই 300 থেকে 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের যে লাইটের যে ওয়েভলেন্থ, তার মধ্যে কিন্তু এরা ফটোসিনথেসিস করে থাকে। তো এখানে আমরা প্রথমে একটু বলে দিই যে একটা ফটোসিনথেসিস হতে গেলে তার কোথায় হয়ে থাকে, কারণ সবাই তো আমরা ফটোসিনথেসিস করতে পারি না, যারা গ্রিন প্ল্যান্ট তারাই শুধুমাত্র পারে। তো ফটোসিনথেসিসের কোথায় কোন পজিশনে ওটা হয়ে থাকে বা কোন জায়গায় হয়ে থাকে সেটা কিন্তু জানাটা খুবই দরকারি। তো সবাই আমরা জানি যে যারা গ্রিন প্ল্যান্ট, তাই না, গ্রিন প্ল্যান্ট এদের ক্ষেত্রে কিন্তু ফটোসিনথেসিস হয়ে থাকে। এই গ্রিন প্ল্যান্টের ঠিক কোথায় না, আমরা জানি প্লাস্টিডে, প্লাস্টিডের মধ্যে যে প্লাস্টিডে হয় তার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড।
এই ক্লোরোপ্লাস্টিডের কোথায়, এর আবার রয়েছে ক্লোরোপ্লাস্টিডের মানে এর দুটো অংশ রয়েছে, গ্রানা আর স্ট্রোমা, তাই না? গ্রানা প্লাস হচ্ছে কি স্ট্রোমা, স্ট্রোমা। তো এই গ্রানাতে আমরা জানি এখানে লাইট রিয়াকশন হয়ে থাকে, লাইট রিয়াকশন। আবার স্ট্রোমাতে কি হয়ে থাকে, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন। আগে ডার্ক রিয়াকশন বলা হতো, কিন্তু এটা বর্তমান বলা হয় না, লাইট ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট রিয়াকশন। ওকে, তাহলে এই দুটো কিন্তু আমরা মনে রাখবো গ্রিন প্ল্যান্টের। হ্যাঁ, প্লাস্টিডের। এবার দেখো এই যে প্লাস্টিডের, দেখো এখানে কিন্তু আবার রয়েছে পেলিসেড আর স্পঞ্জি পেরেনকাইমা, তাই না? গ্রিন প্ল্যান্টের হচ্ছে কি মেসোফিল সেল, এটাও আমরা একটু স্কিপ করে দিয়েছিলাম। গ্রিন প্ল্যান্টের কোথায় না মেসোফিল সেল। সেই মেসোফিল সেলের আবার দুটো টাইপ রয়েছে, একটা পেলিসেড, পেলিসেড আর স্পঞ্জি, তাই না? পেলিসেড গুলো এরকম রোড শেপেড হয়ে থাকে, আবার যারা স্পঞ্জি গুলো এরকম রাউন্ড কিংবা ওভাল শেপেড হয়ে থাকে, তাই না? রাউন্ড কিংবা ওভাল শেপেড হয়ে থাকে। আর এরা কিন্তু এরকম ভাবে রোড শেপেড স্ট্রাকচার নিয়ে এরা দেখা যায়। তো এর মধ্যে আমরা যে ক্লোরোপ্লাস্ট দেখতে পাই, সেই ক্লোরোপ্লাস্টের দুটো ভাগ রয়েছে, আমরা পরে আবার পিকচারে দেখব ছবি আঁকে এঁকে, তো সেখানে কিন্তু হয়ে থাকে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে এতগুলো অর্গানেলস রয়েছে, তার মধ্যে এই ক্লোরোপ্লাস্টিড, যেটা ক্লোরোপ্লাস্ট আমরা বলছি, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টকে আমরা সেমি অটোনমাস অর্গানেল বলতে পারি। সেমি অটোনমাস, শুধু শুধু ক্লোরোপ্লাস্ট নয়, তার পাশাপাশি মাইটোকন্ড্রিয়াকেও বলা হয়, কিন্তু আমরা যেহেতু ফটোসিনথেসিস ডিসকাস করছি, আমরা এই ক্লোরোপ্লাস্টের সেমি অটোনমাস অর্গানাল একে বলছি আমি, অর্গানেলস আমরা বলে থাকি। তো কেন বলা হয় না, এর মধ্যে তার সেলফ ডিএনএ থাকে, তাই না? এই ডিএনএ তার নিজস্ব ডিএনএ থাকে। এই ডিএনএ এর মধ্যে যে জিন থাকে, যে জিন থাকে, জেনেটিক মেটেরিয়াল থাকে, তো সেই জেনেটিক মেটেরিয়াল হিসাবে, অর্থাৎ এর যে জিন, এই জিন কিন্তু স্পেশাল জিন। এই জিন এখানে থ্রি টাইপসের আমরা দেখতে পাই। কি কি দেখে নাও, থ্রি টাইপসের জিন কি কি দেখে নাও। এই জিনগুলোকে আমরা তিনটে ভাগে দেখতে পাই এখানে। একটা কে বলা হয় V1 PPI, একটা রয়েছে PS BA, আর একটা রয়েছে PS BD। ওকে, এর মধ্যে দেখো এই যে PS BA, এটা D1 প্রোটিন তৈরি করে, D1 প্রোটিন, এটা কিন্তু ফটোসিনথেসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যেটা PS BD, এটা D2 প্রোটিন তৈরি করে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তাহলে এই যে জিন রয়েছে, অর্থাৎ যেটা আমরা বললাম ক্লোরোপ্লাস্টকে সেমি অটোনমাস অর্গানাল, তার নিজস্ব ডিএনএ থাকে। তো পুরোটা ডিএনএ নিয়ে যেই কন্ট্রোল করতে পারে না, কারণ কিছুটা সে আমাদের সেলের যে ডিএনএ থাকবে, সেই সেলের ডিএনএ নিয়ে কাজে লাগাবে। কিন্তু এই যে স্পেসিফিক ডিএনএ থাকে, সেই ডিএনএ এর মধ্যে যে জিন থাকে, সেই জিনের নামগুলো মনে রাখবো, এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে। আবার প্রত্যেকটা এই যে PSBA, এটা D1 প্রোটিন তৈরি করে, এবং PSBD এটা থেকে D2 প্রোটিন তৈরি হয়, এটা কিন্তু আমরা মনে রাখবো। তো যাই হোক, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা স্পেশাল এনজাইম থাকে, আমরা জানি তার নাম কি, রুবিস্কো। ওকে, রুবিস্কো। এই রুবিস্কো এনজাইমের মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার রয়েছে, কারণ আমরা জানি এর মধ্যে দুটো, মানে এর যদি আমরা ফুল ফর্ম দেখি, তাহলে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ এন্ড অক্সিজেনেজ, অর্থাৎ কার্বক্সিলেজ প্রপার্টি থাকে, কার্বক্সিলেজ আর হচ্ছে অক্সিজিনেজ। অর্থাৎ এই কার্বক্সিলেজ প্রপার্টি থাকার জন্য এটা কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বাইন্ড হতে পারে, আবার অক্সিজেনেজ প্রপার্টিস থাকার জন্য এটা অক্সিজেনের সঙ্গে বাইন্ড হতে পারে। ডুয়াল রোল, এটা ডুয়াল রোল প্লে করছে, এটাকে আমরা বলতে পারি, এই প্রপার্টিসটার জন্য এটাকে আমরা বলতে পারি ডুয়াল রোল, অর্থাৎ দ্বৈত ভূমিকা। এই দ্বৈত ভূমিকা দেখায় রুবিস্কো এনজাইম। এটা মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য বায়োস্ফিয়ার, এটাও লিখে নিতে পারো তোমরা। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন
বায়োস্ফিয়ার। আমাদের বায়োস্ফিয়ারে সবচেয়ে বেশি যে এনজাইম পাওয়া যায় সেটা হচ্ছে এই রুবিস্কো, যেহেতু প্লান্টের মধ্যে দেখা যায়। এবার এই রুবিস্কোর যদি আমরা স্ট্রাকচার দেখি, ওকে, এই রুবিস্কোর যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে কি দেখতে পাবো? রুবিস্কোর স্ট্রাকচারে এখানে 16S যে রাইবোজোমের সাবইউনিট থাকবে, এটাকে আমরা দুভাগে ভাগ করি। একটা থাকবে 8S, আবার একটা 8L, অর্থাৎ এই দুটো ইউনিটে ভাগ করা হলো, একটা 8S ইউনিট, একটা 8L ইউনিট। এবার সাব ইউনিট দুটো রয়েছে। এই যে 8S ইউনিট যেটা, সেটা মূলত নিউক্লিয়ার ডিএনএ দ্বারা রেগুলেট হয়। এটা হবে নিউক্লিয়ার ডিএনএ দ্বারা রেগুলেট হবে। এই 8L যেটা, সেটা ক্লোরোপ্লাস্ট ডিএনএ দ্বারা রেগুলেট হয়ে থাকে। ওকে, তো যার কারণে আমরা এই নিউক্লিয়ার ডিএনএ যেটা 8S, এটা মূলত কি ফাংশন করে না, এটা রেগুলেটরি অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করে, রেগুলেটরি অ্যাক্টিভিটি কন্ট্রোল করে থাকে। একইভাবে ক্লোরোপ্লাস্ট ডিএনএ এটা ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি করে থাকে, ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি করে থাকে। ক্লিয়ার? এটা কিন্তু তোমরা মনে রাখবে, কারণ এখান থেকেও অনেক সময় কোশ্চেন হয়ে থাকে। তো যেহেতু কোশ্চেন হয়, তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবার দেখো, একটা ক্লোরোপ্লাস্টের যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে সেই স্ট্রাকচারে কি দেখতে পাবো? আমরা জানি ক্লোরোপ্লাস্ট একটা ডাবল মেমব্রেনাস একটা সেল অর্গানাল। এই ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারে যে ইনার মেমব্রেনগুলো থাকে, ওই ইনার মেমব্রেনগুলো কি করে থাকে? ইনফোল্ডিং হয়ে যায়, অর্থাৎ ভেতরের দিকে ইনফোল্ডিং হয়ে গিয়ে এখানে এইভাবে চাকতির মতন তারা, মানে বা টাকার কয়েনের মতন পরস্পর এখানে কি করছে, তারা স্টেকড হয়ে যাচ্ছে, দিয়ে এখানে গ্রানা তৈরি করে, তাই না? এটা থেকে এটা 8টা হতে পারে, বা 2 থেকে 6টা হতে পারে। ওকে, এটা কিন্তু মনে রাখবে তোমরা। এটা এখানে এসে অ্যাটাচড হয়ে যাবে, আবার এইগুলো পরস্পর ইন্টারকানেক্টেড হয়ে থাকতে পারে। ওকে, এগুলো আবার পরস্পর ইন্টারকানেক্টেড হয়ে অবস্থান করতে পারে। তো সেটা আমরা দেখে নেব। অর্থাৎ এখান থেকে এর মধ্যে কানেকশন দেখতে পাওয়া যায়, এটা থেকে এটাতে কানেকশন দেখতে পাওয়া যায়। ওকে, তো এখানে যেহেতু এটা হচ্ছে আউটার মেমব্রেন, দেখে নাও, এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, এটাকে আমরা বলবো স্ট্রোমা। এর মধ্যে স্ট্রোমা থাকবে, স্ট্রোমা। এটা হচ্ছে কি, প্রত্যেকটাকে বলা হয় থাইলাকয়েড, এটা গ্রানা বলতে পারি আমরা পুরোটাকে। এবার দেখো, এবার এই যে এর মধ্যে এর নিজস্ব ডিএনএ থাকতে পারে, নিজস্ব আরএনএ থাকে, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রোটিন থাকতে পারে। এবার এই যে মাঝখানে যে কানেক্টিভিটি, এটাকে বলা হয় স্ট্রোমা লেমেলি। ওকে, লেমেলি। আর এটাকে আমরা থাইলাকয়েড বলতে পারবো, থাইলাকয়েড। আর পুরোটাকে আমরা কি বলছি? গ্রানা বলছি। এবার এখানে এই স্ট্রাকচারটা দেখানোর পিছনে কারণ কি? তাহলে এই যে গ্রানা যেটা বললাম, গ্রানাম, প্রত্যেকটাকে সিঙ্গুলারে আমরা কি বলবো? গ্রানাম। এই গ্রানামের মধ্যে দুটো আমরা, একটা এপ্রেসড, এটা হচ্ছে নন এপ্রেসড। এই যে বাইরের দিকে এটা নন এপ্রেসড, ভেতরের দিকটা এপ্রেসড। তো এখানে দুটো আমরা কি দেখতে পেলাম না, লেয়ার দেখতে পেলাম। সেই দুটো লেয়ারের কি ফাংশন দেখে নাও। অর্থাৎ সেখানে ফটো সিস্টেমগুলো কি কি থাকে আমরা তো প্রায় সবাই জানি। সেই ফটো সিস্টেমগুলো কি কি থাকে সেইগুলো একটু দেখার চেষ্টা করব গ্রানামে। তাহলে আলটিমেট আমরা দেখলাম যে গ্রানামে দুটো দিক থাকে। একটাকে বলা হচ্ছে নন এপ্রেসড, আর এটা রয়েছে কি? এপ্রেসড মেমব্রেন। ওকে, আর এটা নন এপ্রেসড মেমব্রেন। এই দুটো মেমব্রেন আমরা
এই কারণে এটাকে ইম্পর্টেন্ট বলে মনে করছি, কারণ এখানে স্পেসিফিক ফটো সিস্টেমগুলো প্রেজেন্স থাকে। যেমন এই যে অ্যাপ্রেসড মেমব্রেন, এখানে PS1, PS2 এবং সাইটোক্রোম B6F। আমরা উপরের ছবিটাতে চলে যাব। এখানে যেটা অ্যাপ্রেসড রয়েছে না, অ্যাপ্রেসড মানে এই যে মাঝখানে, আর নন অ্যাপ্রেসড মানে এই যে বাইরের দিকে। শুধুমাত্র বাইরের দিকে কি থাকবে, এখানে PS1 থাকবে, আর অ্যাপ্রেসড যেগুলো রয়েছে এখানে PS1, PS2 দুটো থাকবে। জাস্ট আমরা নিচে মেনশন করব এখানে। তাহলে এই যে দেখতে পেলে তোমরা এখানে, তাহলে কি থাকছে, নন অ্যাপ্রেসডের জায়গায় PS1 প্রেজেন্স থাকছে, আর অ্যাপ্রেসডের জায়গায় এখানে PS1, PS2 এবং যেটা থাকবে সাইটোক্রোম B6F। ওকে, এগুলো সব ফটো সিস্টেম। তো এখানে দেখা গেছে প্রায় ধরে নাও এই এই যে এখানে থাকবে PS1 থাকবে, তার কারণ আর এর ছাড়াও থাকতে পারে সাইটোক্রোম B6F থাকতে পারে, আর থাকতে পারে এটিপি সিনথেটেজ, এটিপি সিনথেটেজ সিনথেজ থাকে। এবারে এই যে PS1 থাকবে কত, পার্সেন্টেজগুলো তোমরা লিখে নিতে পারো। পার্সেন্টেজগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে এর সাপেক্ষে। তাহলে পার্সেন্টেজগুলো PS1 থাকে, ধরে নাও এটা 90% সবচেয়ে বেশি থাকে, সরি 10% থাকে, 10% থাকবে PS1, PS2 থাকবে 90%, আর বাকি এটা কাছাকাছি থাকে 50% এর মতন। ওকে, 50% এর মধ্যে, মানে PS1, PS2 সাপেক্ষে এটা 90, এটা 10, আর পুরোটার সাপেক্ষে এটা থাকবে 50%, এটা সাইটোক্রোম B6F থাকবে 50%। আর এখানে মানে দুদিকে আর কি, মানে এদিকেও সাইটোক্রোম B6F থাকতে পারে 50%, এদিকেও থাকতে পারে 50%। জাস্ট এটা মানে কনফিউশনের কোনো জায়গা নেই, বা কনফিউশন করার কিছু দরকার নেই। আমি আবার বলে দিচ্ছি, PS1 আর PS2 যেটা অ্যাপ্রেসড মেমব্রেনে, তাদের যদি আমরা পার্সেন্টেজ ধরি, PS1 থাকলো 10%, PS2 থাকলো 90%। আর যেটা বাকি যে পিগমেন্টগুলো রয়েছে, যেমন হচ্ছে কি এদিকে রয়েছে সাইটোক্রোম B6F, আবার নন অ্যাপ্রেসড এদিকেও থাকে, তারা 50-50% করে দুদিকে থাকে। আর তার পাশাপাশি এখানে এটিপি সিনথেজ শুধুমাত্র নন অ্যাপ্রেসড মেমব্রেনের দিকেই প্রেজেন্স থাকবে। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এটা এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পড়বে। আর এই যে নন অ্যাপ্রেসড মেমব্রেনের দিকে যেহেতু এটিপি সিনথেটেজ থাকে, তাহলে এই জায়গাটাই মনে রাখো NADPH ফরমেশন হয়। ওকে, NADPH ফরমেশন হচ্ছে, এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকেও কোশ্চেন হতে পারে। চলো এবার হচ্ছে কি দেখো নাও, আমরা একটু চলে যাব এই যে একটু কথাটা আমি বললাম যে ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2। এই ফটো সিস্টেম 1 এরা কিন্তু স্পেসিফিক ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করে। কেমন, যেমন PS1 P700 ন্যানোমিটার, এটা তোমরা কিন্তু শুনেছো। PS2 P680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটটাকে অ্যাবজর্ব করে। তাহলে এটা কিন্তু স্পেসিফিক ওয়েভলেন্থের লাইটটাকে অ্যাবজর্ব করে, তার বেশি কম হলে কিন্তু এদের প্রবলেম রয়েছে, তাই না? তো এই জন্য এখানে দেখে নাও যে একটা ঘটনা ঘটে, নন ফটোকেমিক্যাল কুইঞ্চিং, এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। নন ফটোকেমিক্যাল কুইঞ্চিং, কুইঞ্চিং বা কোয়েঞ্চিং। এবারে এখানে এটাকে আমরা বলতে পারি, এই ঘটনাটাকে ওর দিয়ে আমরা বলতে পারি, আরেকটা নাম রয়েছে এর, বা এটাকে আমরা জেন্থোফিল সাইকেলও বলতে পারি, জেন্থোফিল সাইকেল, বা এটাকে আরেকটা বলা যেতে পারে ফার্স্ট লাইন ডিফেন্স, ফার্স্ট লাইন ডিফেন্স। ওকে, ফার্স্ট লাইন ডিফেন্সও আমরা বলতে পারি। দেখো তাহলে এটা কোথায় হয়ে থাকে, এই ঘটনাটা হয়ে থাকে থাইলাকয়েডের মেমব্রেনে, থাইলাকয়েড মেমব্রেনে হয়ে থাকে। এটা প্রশ্ন দিতে পারে। তাহলে নন ফটোকেমিক্যাল কুইঞ্চিং বা জেন্থোফিল সাইকেল বা ফার্স্ট লাইন ডিফেন্স এটা হয়ে থাকে কেন, কোথায় না থাইলাকয়েড মেমব্রেনে হয় কেন, আমি যেহেতু বললাম যে যেহেতু PS1 আর PS2 এরা স্পেসিফিক ওয়েভলেন্থের লাইটকেই শুধু অ্যাবজর্ব করতে পারে। এবার সানলাইট যেটা ফোটন যেটা আসছে, এরা তো আর স্পেসিফিক ওয়েভলেন্থের নিয়ে আসতে পারছে না। তো যার জন্য এই ফটো সিস্টেম যাতে ড্যামেজ না হয়ে যায়, এই ড্যামেজের হাত থেকে রক্ষার জন্য নন ফটোকেমিক্যাল কুইঞ্চিং বা জেন্থোফিল সাইকেল বা ফার্স্ট লাইন ডিফেন্স হয়ে থাকে। কোথায় হয়ে থাকে না থাইলাকয়েড মেমব্রেনে।
হাই লাইট ইন্টেন্সিটি রেগুলেটেড এখানে হয়ে থাকে। তাহলে হওয়ার কারণ কি, যাতে হাই লাইট যেটা আছে কি ইনসেন্সিং রেগুলেটেড হয়, তার জন্য এটা কিন্তু হয়ে থাকে। চলো এবারে আমরা দেখে নেব আদার্স কিছু পিগমেন্ট রয়েছে, যেমন ভায়োলোজেনথিন। ভায়োলোজেনথিন এরাও কিন্তু কাজ করে। ভায়োলোজেনথিন এরাও কিন্তু পিগমেন্ট হিসাবে রয়েছে। তারপর রয়েছে এন্থ্রাজেনথিন, তারপর রয়েছে জিয়াজেনথিন, এরাও কিন্তু পিগমেন্ট হিসাবে ফার্স্ট লাইন ডিফেন্সেও কাজ করে থাকে। এবার আমরা দেখে নেব এখানে কিছু এনজাইম রয়েছে, যে এনজাইমগুলো লুমেনে থাকে। হ্যাঁ, এরা সবসময় কি করে না, যাতে থাইলাকয়েডের যে লুমেন অফ থাইলাকয়েডের পিএইচ তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে থাইলাকয়েড লুমেন যেটা রয়েছে, সেই লুমেনের ক্ষেত্রে পিএইচ সবসময় কতটা মেনটেন হয়, পিএইচটা মনে রাখবে, এখানে পিএইচ কাছাকাছি 5 থাকে। ওকে, সবসময় যেন 5 মেনটেন করে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবার দেখো, এই ফার্স্ট লাইন ডিফেন্স হয়ে যাওয়ার পর আর একটা ডিফেন্স হয়, সেটাও একটু দেখে নাও। সেই ফার্স্ট লাইন ডিফেন্সের পরে সেকেন্ড লাইন ডিফেন্সের জন্য যেটা পার্টিসিপেট করে, সেটা আমরা একটু বলবো। এখানে সেকেন্ড লাইন ডিফেন্স, বা এটাকে আরো একটা বলা হয়, ওর দিয়ে দিই, এটাকে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়, অ্যান্টিঅক্সিডেন্ট। তো এখানে ফটো ইনহিবিশন হয়ে থাকে। এখানে কি হয় এটা মনে রাখবে, ফটো ইনহিবিশন হয়ে থাকে। এবং এখানে বেসিক্যালি D1 যেটা PS2 এর ড্যামেজ ডিউরিং দিস টাইম, মানে অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাই, মানে D1 প্রোটিন অফ PS2 এর যে D1 প্রোটিন থাকবে, ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ ডিউরিং দিস টাইম। ওকে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। চলো এবার আমরা কোয়ান্টোজোম, সবাই আমরা এই টার্মটা শুনেছি, কোয়ান্টোজোম এই জিনিসটা কি জিনিস সেটা পরিষ্কার করে এখানে আমরা শিখব। কোয়ান্টোজোম, তো কোয়ান্টোজোমের ক্ষেত্রে আগে আমরা দেখে নিই যে ফটো সিস্টেম কিভাবে অ্যারেঞ্জড হয়ে থাকে। তো ধরে নাও প্রথমের সারিতে থাকবে ক্লোরোফিল এ, তারপরে থাকবে ক্লোরোফিল বি, এবং তারপরের সারিতে থাকবে বিটা ক্যারোটিন। দেখে নাও, তো এটা আমরা প্রথমে একটু দেখে নিই, তারপর আমরা নেক্সটের দিকে থাকবে। এখানে প্রথমে থাকবে কে, ক্লোরোফিল এ, আর পরের লাইনে থাকবে কি, ক্লোরোফিল বি, এবং লাস্ট লাইনে থাকে কে, বিটা ক্যারোটিন। দেখো, তো এই ক্লোরোফিল এর অনেক সময় তোমাদেরকে ফুল মানে এর কেমিক্যাল কম্পোনেন্ট গুলো জিজ্ঞাসা করতে পারে। তো তার জন্য তোমরা মনে রাখবে C55H72, তাই তো, O5N4Mg। এই যে এমজিটা সেন্ট্রাল আয়ন হিসাবে প্রেজেন্স থাকে, এটা মনে রাখতে হবে। ঠিক একইভাবে ক্লোরোফিল বির ক্ষেত্রে C55H70O6N4Mg, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, চলো এবার আমরা দেখে নেব যে ফটোলাইসিস অফ H2 কিভাবে ফটোলাইসিস হয়। দেখো, ফটোলাইসিস অফ ওয়াটার, এটা দেখে নাও, এখান থেকে কোশ্চেন থাকে, দেখে নাও। তো ফটোলাইসিস অফ ওয়াটার, এটা সাইট কোথায় হয়, এর পজিশনটা কোথায় হয় না, থাইলাকয়েড অফ লুমেন, তাই তো, থাইলাকয়েড অফ লুমেন
এবং যে ঘটনাটা এখানে ঘটে তার জন্য ওয়াটার অক্সিডাইজিং ইভলভিং কমপ্লেক্স এখানে কিন্তু কাজে লাগে, তাই না? এখানে ওয়াটার অক্সিডাইজিং কমপ্লেক্স এখানে কাজে লাগে মূলত 2 মোল ওয়াটার স্প্লিট হতে। এখানে যেটা লাগে 8টা কিন্তু ফোটন লাগে, এটা কিন্তু মনে রাখতে হবে। প্রত্যেকটা ওয়াটার মলিকুলসের জন্য 4টা ফোটন, আর 2 মোল ওয়াটারের জন্য 8টা ফোটন। ইট ইজ দ্য ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় এখান থেকে কোশ্চেন দেয়। তো এখান থেকে কি হয়, 4H+ প্রোটন তৈরি হচ্ছে, তার পাশাপাশি 4টা ইলেকট্রন তৈরি হয়, তার পাশাপাশি 1 মোল অক্সিজেন আমরা এখান থেকে পাই। তো এখানে একটা কোফ্যাক্টর লাগে, এই কোফ্যাক্টর যদি না থাকে কিন্তু এই রিঅ্যাকশনটাই হবে না, সেটা হচ্ছে কি Mn2+। ওকে, Mn2+ প্রেজেন্স না থাকলে কিন্তু কোনোভাবেই এই ওয়াটার স্প্লিটিং আমরা দেখতে পাবো না, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো যার জন্য আমরা এখানে বলতে পারি যে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট তাহলে কত হলো, কোয়ান্টাম কোয়ান্টাম রিকোয়ারমেন্ট 8, ওকে, এবং কোয়ান্টাম 8 ফোটন, তাই না? 8 ফোটন। এবং কোয়ান্টাম ইল্ড তাহলে কি, কোয়ান্টাম ইল্ড, এই কোয়ান্টাম ইল্ড হচ্ছে কি তোমার 1/8। এর কোনো একক থাকে না, এটাকে আমরা ডিভাইড করলে প্রায় পেয়ে যাব 0.125। পার্সেন্টেজ করলে কত হবে, এটাকে পার্সেন্টেজ করলে 12.5%। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কোয়ান্টাম রিকোয়ারমেন্ট 8টা আর কোয়ান্টাম ইল্ড হচ্ছে 1/8। এটাকে পার্সেন্টেজেও লিখতে পারি, পয়েন্ট দিয়েও লিখতে পারি, বা ভগ্নাংশেও লিখতে পারি। চলো এবার আমরা যেটা দেখব, ফটোসিনথেসিসের রিঅ্যাকশনে দুটো, একটা লাইট রিঅ্যাকশন বা হিল রিঅ্যাকশন, আর একটা লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। প্রথমে আমরা তাহলে রিঅ্যাকশন যেটা দেখব, প্রথমে লাইট রিঅ্যাকশন, এটাকে আমরা বলতে পারি রবিন হিল করেছিলেন বলে হিল রিঅ্যাকশনও বলতে পারি। ওকে, তো এটা এই লাইট রিঅ্যাকশন বা হিল রিঅ্যাকশনে দুটো টাইপসের হয়, মানে দুটো টাইপসের হয়, মানে এর দুটো ভাবে হয়ে থাকে। একটা আমরা বলি সাইক্লিক, আর এটা নন সাইক্লিক, তাই না? সাইক্লিক আর নন সাইক্লিক। এবার এই সাইক্লিক এবং নন সাইক্লিকের ক্ষেত্রে আমরা জানি যে এখানে শুধুমাত্র PS1 পার্টিসিপেট করছে সাইক্লিকের ক্ষেত্রে, PS1, আর এখানে হচ্ছে কি PS1 এবং বোথ PS2 দুটোই পার্টিসিপেট করছে। ওকে, এবার দেখে নাও, এবার এখানে কিভাবে হয় সেটা আমরা অবশ্যই দেখব। তো তার আগে কিছু ইনফরমেশন তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এই PS যেটা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, দেখো অনেকে আবার বলবে যে সাইক্লিক আর নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন কি হলো না, ফটোফসফোরাইলেশন এমন একটা পদ্ধতি যেখানে কি হয় না, এডিপি সঙ্গে পিআই ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে গিয়ে এটিপি তৈরি করবে, প্রেজেন্স অফ ফোটনের প্রেজেন্সে। আর এই যে নন সাইক্লিকের ক্ষেত্রে সিকোয়েন্স অফ ইলেকট্রন ক্যারিয়ার লাগে, অনেকগুলো সিকোয়েন্স অফ ইলেকট্রন ক্যারিয়ার লাগছে। এই অনেকগুলো ইলেকট্রন ক্যারিয়ার প্রেজেন্স থেকে এখানে কি হচ্ছে না হয়। আর এটা মনে রাখবে, প্রত্যেকটা রিঅ্যাকশনের ক্ষেত্রে রেড লাইট স্টার্ট করছে, রেড লাইট দিয়ে স্টার্ট হয়, রেড লাইটের মাধ্যমে স্টার্ট হয়। ওকে, যার জন্য এখানে ফটোসিনথেসিসটা শুরু হচ্ছে। চলো এবার আমরা দেখে নেব এখানে যে নন সাইক্লিক আর সাইক্লিকের ক্ষেত্রে কি কি তৈরি হয় এবং কি কি এখানে দরকার পড়ে। তো দেখে না, প্রথমে যেটা নন সাইক্লিক ফটোফসফোরিলেশন, নন সাইক্লিক ফটোফসফোরিলেশন, এটা থেকে কিন্তু মাস্ট কোশ্চেন থাকে যে কি কি তৈরি হতে পারে। এই নন সাইক্লিক ফটোফসফোরিলেশনে আমরা কি দেখতে পাবো, এখানে ফার্স্ট ইলেকট্রন ডোনার হিসাবে কে কাজে লাগবে না, এটা হচ্ছে P680, অর্থাৎ এটা আমরা বলতে পারি যে PS2 এ কিন্তু প্রথম কাজে লাগে। আচ্ছা, এর পাশাপাশি ফার্স্ট ইলেকট্রন
एक्सेप्टर के लगे फास्ट इलेक्ट्रॉन एक्सेप्टर से फियोफाइटिन ओके फास्ट इलेक्ट्रॉन एक्सेप्टर फियोफाइटिन ফার্স্ট ইলেকট্রন ডোনার P100 ফটোসিস্টেম 680 বা ফটোসিস্টেম 2। আচ্ছা, এর পাশাপাশি আলটিমেট ইলেকট্রন ডোনার কে আলটিমেট ইলেকট্রন ডোনার হিসাবে কে কাজে লাগবে? এখানে কাজে লাগবে ওয়াটার H2O, তাই না? আমরা দেখবো একটু পরে দেখবো যখন ওয়াটার স্প্লিট হয় সেখান থেকে আলটিমেট ইলেকট্রন ডোনার হয়। এবং আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টার কে হয়? আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্ট কে করছে? সেটা হচ্ছে কি NADP। ওকে, এই NADP প্লাস সে আবার H প্লাস কে নিয়ে সে কনভার্ট হয়ে যায় কি NADPH কনভার্ট হয়ে যায়। তো এই জন্য আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসাবে কি কাজে লাগে? NADP প্লাস। চলো এবার এখানে এই নন সাইক্লিকের ক্ষেত্রে কি কি প্রডিউস হয়, প্রোডাক্ট কি তৈরি হয়? প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট হিসাবে প্রথম যেটা তৈরি হয় 1 নম্বরে 3টে এটিপি তৈরি হয়, তার পাশাপাশি 2টো NADPH তৈরি হয়, তার পাশাপাশি 3 নম্বরে 1 মলিকুল এখানে অক্সিজেন তৈরি হয় বাই প্রোডাক্ট হিসাবে। তাহলে এইটা হচ্ছে কি প্রোডাক্টের নাম। তাহলে এটা মনে রাখবে 3টে এটিপি তৈরি হলো, 2টো NADPH তৈরি হলো, একটা O2 তৈরি হলো। চলো এবার হচ্ছে কি দেখো এখানে কি কি সিকোয়েন্সের ইলেকট্রন গুলো লাগে সেগুলো আমরা দেখে নেব। তো তার পাশাপাশি এখানে আমরা একটু দেখে নিই, এখানে সিকোয়েন্স অফ ইলেকট্রন দেখে নাও। তো এখানে প্রথমে PS2 হলো, ওকে, তার পাশাপাশি এখানে তারপরে আসবে কি ফিওফাইটিন। এই ফিওফাইটিনের সম্বন্ধে ইনফরমেশন বা PS2 সম্বন্ধে এটা তোমাদেরকে বলেছি। PS 680 ন্যানোমিটার ওয়েভলেন্থে লাইট অ্যাবজর্ব করে। ফিওফাইটিন এটা একটা মডিফাইড ক্লোরোফিলে, এটা মডিফাইড ক্লোরোফিল এ, এটা কালারলেস হয়ে থাকে। ওকে, তার পাশাপাশি আর কি জানতে হবে এখানে না, এটা ফিওফাইটিনের পাশাপাশি প্লাস্টোকুইনন এটাও একটা মোবাইল নেচার, এটা মুভ করতে পারে। এটা হচ্ছে কি মোবাইল নেচার, যেটা মুভ করতে পারে। যেহেতু মোবাইল নেচার মানে বায়োলজিক্যালি সেটা মুভ করতে পারে। দেখে নাও এবার হচ্ছে সাইটোক্রোম B6F কমপ্লেক্স। তো এটা হচ্ছে কি এটা লার্জ ইউনিট, যেটা ইমোবাইল। এখানে সাব ইউনিট প্রেজেন্স থাকবে এবং এটা ইমোবাইল, অর্থাৎ এটা মুভ করতে পারে না। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে, জাস্ট আমাদেরকে এগুলো জানার জন্য মনে রাখা দরকার রয়েছে। চলো তাহলে এবারে এখানে সাইক্লিক রিঅ্যাকশনটা আমরা দেখে নিই, এর পাশাপাশি আমরা দেখে নেব সাইক্লিক ফটোফসফোরিলেশন। সাইক্লিক ফটোফসফোরাইলেশন। তো সাইক্লিক ফটোফসফোরাইলেশনে তাহলে অনলি পার্টিসিপেট PS1। তার পাশাপাশি এখানে এর সাইট কোথায় হয়ে থাকে সাইক্লিকটা? এটা হয়ে থাকবে নন অ্যাপ্রেসড মেমব্রেনে, অ্যাপ্রেসড। আচ্ছা, এর পাশাপাশি বলে দিই যে সাইক্লিক এবং নন সাইক্লিক দুটো কেন না, যখন প্ল্যান্টের মধ্যে NADPH এর পরিমাণ বেশি থাকবে তখন কিন্তু সে সাইক্লিক করবে। হ্যাঁ, যখন NADPH অ্যাবসেন্স থাকবে, অ্যাবসেন্ট, তখন সেটা নন সাইক্লিক হবে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটাও কিন্তু VVI, এটা ভালো কনসেপ্ট। NADPH এর পরিমাণ যদি কম থাকে তখন সেটা নন সাইক্লিক, আর বেশি থাকলে সাইক্লিক হবে। আর এই সাইক্লিক ফটোফসফোরিলেশনের জন্য শুধুমাত্র PS1 পার্টিসিপেট করছে। সাইট কোথায়?
নন এপ্রেসড মেমব্রেন, এই নন এপ্রেসড মেমব্রেনে হয়ে থাকবে। আচ্ছা, এখানে যদি প্রোডাক্ট আমরা দেখি তাহলে প্রোডাক্ট কি তৈরি হয়? প্রোডাক্ট হিসাবে 1 নম্বর তৈরি হয় দুটো মাত্র এটিপি তৈরি হয়, ওকে, অনলি। তাহলে এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ এখানে শুধুমাত্র দুটো এটিপি তৈরি হয়, আর কিছু তৈরি হয় না এখানে, এটা আমরা মনে রাখবো। এবার চলো, এবার হচ্ছে কি আমরা দেখব যে যেটা আমরা লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন বলেছিলাম সেখানে আমরা দেখে নেব। তো তার আগে কিছু আমরা আর কিছু জিনিস থাকলো, সেই জিনিসগুলো দেখে নেব। যেমন ইনহিবিশন অফ, এই যে PS1 কথা বললাম আর PS2, এই PS1 আর PS2 ইনহিবিশন অর্থাৎ কিছু কেমিক্যাল রয়েছে যারা PS1 আর PS2 কে ইনহিবিট করতে পারে, সেই কম্পাউন্ডগুলোর নাম অনেক সময় দিয়ে দেয়। PS1 এর ক্ষেত্রে দুটো কম্পাউন্ড রয়েছে, একটা প্যারাকুয়েট আর একটা রয়েছে ডায়াকুয়েট। এবার এই PS2 এর ক্ষেত্রে এখানে কিন্তু রয়েছে CMU, তারপর রয়েছে DCMU, ওকে, তারপর রয়েছে সিমাজাইন, আর একটা রয়েছে এট্রাজাইন। এগুলো মনে রাখবে তোমরা, এগুলো অনেক সময় দিয়ে দেয়, এই জিনিসগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে, ওকে। এটা এটা একটা মনে রাখতে হবে ইনহিবিশন। এবার রেড ড্রপ এফেক্ট, আমরা নেক্সট টপিকে চলে যাব, রেড ড্রপ এফেক্ট। চলো, রেড ড্রপ এফেক্টটা কি? রেড ড্রপ এফেক্টে দেখো একজন সায়েন্টিস্ট রয়েছে, তার নাম ইমারসন। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে, সায়েন্টিস্টের নাম ইমারসন। এই ইমারসন রেড ড্রপ এফেক্ট এই ঘটনাটি করেছিলেন। ইনি বলেছিলেন যে অনলি রেড লাইট, হ্যাঁ, ম্যাক্সিমাম ফটোসিনথেসিস করে, ঠিক আছে, অনলি রেড লাইট ম্যাক্সিমাম ফটোসিনথেসিস করছে, ম্যাক্স ফটোসিনথেসিস, ওকে। তো ইজ নট ম্যাক্সিমাম, এটা আমরা না বলতে পারি যে পুরোটাই যে ম্যাক্সিমাম তা নয়, কিন্তু এটাকে আমরা বলেছি, এটাই ইমারসন বলেছিলেন রেড ড্রপ এফেক্ট, ওকে। চলো, এবারে আমরা চলে যাব লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। তো এই লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস দেখে নাও। তো এখানে এটাকে আমরা ব্ল্যাকমেন করেছিলেন বলে এটা ব্ল্যাকমেন রিঅ্যাকশনও বলা হয়। এটা C3 এবং কেলভিন সাইকেল নামে পরিচিত, C3 কিংবা কেলভিন সাইকেল নামে পরিচিত। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো চলো, এখানে স্টার্ট কোথায় হচ্ছে, এই যে C3 এর স্টার্টটা কোথায় হচ্ছে, স্টার্টিং পয়েন্ট হচ্ছে কি, এর জন্য লাগছে কি, এর জন্য তাহলে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে কি স্ট্রোমা। আর এখানে কি কি লাগছে, এখানে লাগছে একটা হচ্ছে RUBP এবং কার্বন ডাইঅক্সাইড এবং রুবিস্কো, ওকে, অর্থাৎ রাইবোলোজ বিসফসফেট, কার্বন ডাইঅক্সাইড এবং রাইবোলোজ বিসফসফেট, কার্বক্সিলেজ এবং অক্সিজেনেজ। তাহলে C3 হয়ে গেলে কিন্তু এখানে অক্সিজেনের প্রপার্টিজটা কাজে লাগবে না, কার্বক্সিলেজ প্রপার্টিজটা কাজে লাগবে। এবার দেখো, এবার হচ্ছে কি C3 সাইকেলের ক্ষেত্রে তিনটে স্টেপ হয়ে থাকে। এই C3 সাইকেলে তিনটে স্টেপ হয়, একটাকে বলা হয় কার্বক্সিলেশন, একটা রিডাকশন এবং আরেকটা হচ্ছে কি রিজেনারেশন। এই তিনটি স্টেপ হয়। এবার এই কার্বক্সিলেশনের জন্য রুবিস্কো মেনলি দায়ী, ওকে। এবং এখানে এটা কমিটেড স্টেট নামে পরিচিত। আর যেটা রিডাকশন, এটা হচ্ছে এনজাইম কনজিউমিং ফেজ, এটাকে আমরা কি বলি, এনজাইম কনজিউমিং
ফেজ আর যেটা রিজেনারেশনে এখানে কি হয় তোমরা সবাই জানো, যেটা রাইবিলোজ 5 ফসফেট থেকে এখানে এটিপি একটা খরচা হবে, দিয়ে রাইবিলোজ 1,5 বিশ ফসফেট তৈরি করে দেয়। ওকে, কারণ এই যে এখানে আরইউবিপি প্রথমে আমরা বলছিলাম, সেই আরইউবিপি কে ফেরত দিতে হবে, তো তার জন্য এখানে কি হয় না পুনরায় তাকে ফেরত দিতে হয়। আর যদি আমরা রিঅ্যাকশনটাকে দেখি, প্রথমে কি হয়, এই 3PGA তৈরি হয়, 3PGA তৈরি হলো, সেই 3PGA থেকে প্রথমে এটা এটিপি লাগবে, এটিপি লেগে 1,3B PGA তৈরি করে, সেখান থেকে আবার NADPH লাগে, NADPH দিয়ে সেখান থেকে 8PGAL অর্থাৎ ফসফোগ্লিসালডিহাইড তৈরি করে। এবার মনে রাখতে হবে এখানে কিছু জিনিস যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন একটা 1 কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সেশন করার জন্য 3টে এটিপি লাগবে এবং 2টো NADPH লাগবে, এবং এই দুটো জিনিস মনে রাখতে হবে। ওকে, তাহলে একটা কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সড করার জন্য, তাহলে আমরা যখন বলছিলাম যে 6CO2, তাহলে 6CO2 তাহলে 1 মোল গ্লুকোজ তৈরি করতে গেলে 6 × 3 = 18টা এটিপি লাগবে, তার পাশাপাশি 6 × 2 = 12 NADPH DPH লাগছে। এই জিনিসটাও আমাদেরকে মনে রাখতে হবে। চলো, তো এই জন্য দেখে নাও এই বাকি জিনিসটা যেগুলো থাকলো, অর্থাৎ C3 C4 কেম এবং C2 সাইকেল, এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আই হোপ সবাই তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে, যাদের নিডেড ওদেরকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।